তড়িৎ প্রবাহ সংক্রান্ত ওহমের সূত্র তোমাদের বলা হয়েছে এবং ওহমের সূত্র কি তোমরা সবাই জানো এবং ওহমের সূত্র থেকে আমরা রোধের ধারণা পেয়েছি যে রোধ বলতে কি বোঝায়, যে রোধ বলতে বোঝায় বাধা। এক্ষেত্রে বাধা কার বাধা? যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে পরিবাহী যে বাধা প্রদান করে সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। যে পরিবাহী রোধ কাকে বলে? যে ধর্ম পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে প্রবাহী বাধা প্রদান করে তবে সেই ধর্মকেই বলা হয় পরিবাহীর রোধ। এবং রোধের একক কী হয়? ওহম। এবং ওহমের সূত্র ক্লাসে তোমাদের 1 ওহম রোধের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো আজকে আমাদের ক্লাসের যে ওহমের সূত্র সংক্রান্ত যে রোধ পেয়েছি, যে রোধের ধারণা পেয়েছি, সেই রোধের যে কনসেপ্ট তারই আজকে তার এক্সটেনশন পার্ট আমরা পড়ব। যে আমরা পড়ব, প্রথমে পড়ব রোধাঙ্ক এবং পরে পড়ব পরিবাহিতাঙ্ক। যে একটাকে বলে রেজিস্টিভিটি, একটাকে বলে কন্ডাক্টিভিটি। যে তাহলে রোধাঙ্ক কি সেটা তোমাকে আগে জানতে হবে। কিন্তু এই রোধাঙ্ক জানার আগে তোমাকে জানতে হবে যে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। যে অ্যাকচুয়ালি ওহমের সূত্রে যে ভি ইকুয়ালস টু আইআর, এটা আমাদের ওহমের সূত্রের গাণিতিক ফর্মুলা। যে এক্ষেত্রে যে আর, যে ওহমের সূত্রে এই আর লেখা হয়েছে বা নামা হয়েছে একটা ধ্রুবক পদ হিসেবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ধ্রুবক পদকে কেনই রোধ বলে সেটা তোমাদের ওহমের সূত্র ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। তার মানে ওহমের সূত্রে এই কনস্ট্যান্টকে রোধ নেওয়া হয়েছে। তার মানে এখানে রোধ এসছে কোন শর্তে? এখানে এসে কনস্ট্যান্ট শর্তে। এবং রোধ কনস্ট্যান্ট হবে কখন? যখন তাপমাত্রা এবং পরিবাহীর অন্যান্য অবস্থা যখন অপরিবর্তিত থাকবে, তাই তো? যে অ্যাকচুয়ালি এখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট কখন? কনস্ট্যান্ট যখন তাপমাত্রা এবং পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলেই কিন্তু রোধ হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এই রোধ পরিবর্তনশীল হতে পারে, মানে রোধ ভেরিয়েবল হতে পারে। যে সেটা আবার ডিপেন্ড করে কিছু বিষয়ের উপর। যে যেমন তোমাদের ওহমের সূত্রে পড়েছো যে তাপমাত্রা এবং কি অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলেই সেক্ষেত্রে কিন্তু এই আরটা কনস্ট্যান্ট পদ হিসাবে আসে। কিন্তু এই আর কনস্ট্যান্ট নাও হতে পারে, সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এবার এই রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক জানার আগে তোমাকে মেন জানতে হবে যে রোধ, পরিবাহী রোধ তো কনস্ট্যান্ট। কখন কনস্ট্যান্ট? তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা আনচেঞ্জ থাকলে। কিন্তু ওই রোধ আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে রোধের নির্ভরশীলতা এটা তোমরা মন দিয়ে বুঝবে যে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। সেকেন্ড পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে আছে কন্ডাক্টর তার ক্রস সেকশনাল এরিয়া। থার্ড হচ্ছে পরিবাহীর উপাদান। 4 নম্বর হচ্ছে তাপমাত্রা। যে অ্যাকচুয়ালি রোধ নির্ভর করে 1 নম্বর পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর লেন্থ, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা। এই 4টা বিষয়ের উপর রোধ মেজরভাবে নির্ভর করে। এছাড়াও আরও কিছু আদার্স কিছু ফ্যাক্টর আছে। যেমন 1 নম্বর হচ্ছে আলোর তীব্রতার উপরও পরিবাহী রোধ নির্ভর করে। এবং সেকেন্ড হচ্ছে চৌম্বক ক্ষেত্র। যে অ্যাকচুয়ালি
যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তার পরিবাহী রোধ এই মেন 4টা বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা। কিন্তু আরও দুটি বিষয় আছে, আরও কিছু আদার্স কিছু বিষয় আছে, যেমন আলোর তীব্রতা এবং চৌম্বক ক্ষেত্র। এই দুটি জিনিসের উপরও রোধ নির্ভর করে, বাট সেটা বিশেষ ক্ষেত্রে, সেটা আমাদের স্পেশাল কেসে নির্ভর করে। এবং আলোর তীব্রতার সঙ্গে এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কিভাবে রোধ নির্ভর করে সেটা আমাদের এই ওহমের সূত্রের মধ্যে পড়বে না। যখন তোমাদের পড়াবো কোয়ান্টাম থিওরি, যে কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তত্ত্বের সময় তোমাদের বলে দেবো যে আলোর তীব্রতার সঙ্গে পরিবাহী রোধ কিভাবে নির্ভর করে। শুধুমাত্র এটা মনে রাখো, আলোর তীব্রতা যত বাড়বে তত পরিবাহী রোধ হচ্ছে কমে যাবে। আলোর তীব্রতা মানে কোনো প্লেটের উপরে, কোনো ধাতব পাতের উপরে লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে তত রোধ হচ্ছে কমে যাবে। তাই আলোর তীব্রতা বাড়লে রোধ কমে যাচ্ছে, তাহলে আলোর তীব্রতা বাড়লে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, রোধ কমছে, তাহলে কারেন্ট হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে আলোর তীব্রতার সঙ্গে রোধ কিভাবে নির্ভর করে, যে আলোর তীব্রতা বাড়লে রোধ কমে যায়, এর ফলে আলোর তীব্রতা বাড়লে কারেন্ট বেশি প্রবাহিত হয়। এবং এই দুটো থিওরির ব্যাখ্যা তোমরা পড়বে পরবর্তীতে। এবং এই আলোর তীব্রতার সঙ্গে রোধ কিভাবে নির্ভর করছে তোমরা এটা পড়বে সম্পূর্ণ কোয়ান্টাম তত্ত্বে, একদম সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করা হবে। এটা যখন পড়াবো কোয়ান্টাম থিওরি, যে আলোক তড়িৎক্রিয়া যখন পড়াবো সেই সময় এর ব্যাখ্যা দেবো। কিন্তু যে এই দুটাতে এই দুটি বিষয়ের উপর নির্ভর করে, বাট সেটা স্পেশাল কেসে। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মেন বিষয় হচ্ছে যে পরিবাহী রোধ এই 4টার উপর একদম সম্পূর্ণভাবে নির্ভর করে, যে পরিবাহী রোধ এই 4টা বিষয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং প্রত্যেকটার উপর কিভাবে নির্ভর করছে সেগুলো আমরা ব্যাখ্যা দেবো। যে প্রথম পরিবাহী দৈর্ঘ্য, তাহলে এবার অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে যে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে নির্ভর করছে। দেখো দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে নির্ভর করছে, যে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে নির্ভর করছে, এই কনসেপ্টটা, এই যে প্রথম কনসেপ্টটা তোমাদের আমি পড়াবো 1 নাম্বার সায়েন্টিফিকভাবে, আর সেকেন্ড হচ্ছে কমন সেন্স। তুমি কমন সেন্স দিয়েও বলতে পারো যে পরিবাহীর রোধের সঙ্গে দৈর্ঘ্য কীভাবে নির্ভর করছে, আর সেকেন্ড হচ্ছে সায়েন্টিফিকভাবে। তাহলে আগে তোমাদের আমি সায়েন্টিফিকভাবেই বোঝানোর চেষ্টা করছি যে পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে রোধ কীভাবে নির্ভর করছে। তাহলে দেখো, এটা একটা পরিবাহী আছে, মন দিয়ে বুঝবে, এটা একটা পরিবাহী আছে। এই পরিবাহীর সঙ্গে মানে কি, এটা একটা পরিবাহী আছে, এর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা আছে। তুমি ধরো যে এই পরিবাহীর দৈর্ঘ্য L1 এবং এই পরিবাহীর সঙ্গে ভি বিভব পার্থক্য বিশিষ্ট একটা তড়িৎচালক বল যুক্ত করা হয়েছে। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তার জন্য এটা হবে প্লাস এটা মাইনাস। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তে ভি তড়িৎচালক বল অ্যাপ্লাই করার জন্য এই পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। কেন, এইদিকে প্লাস এইদিকে মাইনাস, ফলে মাঝখানে একটা E1 ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো এবং যার অভিমুখ কোন দিকে, এই দিকে। কেন, প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে। এবং তুমি ধরো যে সেম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তুমি আরেকটা তার নিলে, মানে তুমি আরেকটা পরিবাহী নিলে যার দৈর্ঘ্যটা এর থেকে বেশি, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান করে তুমি এর থেকে এবার একটা বড় দৈর্ঘ্যের আরেকটা তুমি পরিবাহী নিলে। তাহলে এবার এবং সেম এর সঙ্গেও তুমি সেম
বিভব প্রভেদ যুক্ত একটি তড়িৎ কোষকে যুক্ত করো। তাহলে এটাও সেম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই সাইডে প্লাস হবে এই সাইডে মাইনাস হবে। তাহলে এর মধ্যেও কি একটা E2 তড়িৎ চালক বল সৃষ্টি হবে, কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। এবং ধরো যে এই পরিবাহীর দৈর্ঘ্য L2, কত দৈর্ঘ্য হচ্ছে এর দৈর্ঘ্য L2। তাহলে এবার দুটাকে একসঙ্গে বোঝার চেষ্টা করো। এটা একটা পরিবাহী তার, এটাও একটা পরিবাহী তার, দুটি পরিবাহী তারের সঙ্গে সমান ভোল্টেজ যুক্ত করা হয়েছে। মানে এই পরিবাহীর সঙ্গেও ভি ভোল্টেজ, এর সঙ্গে ভি ভোল্টেজ যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এবার এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, শুধুমাত্র এর দৈর্ঘ্য L1 এবং এর দৈর্ঘ্য L2। তার মানে দেখো, তাহলে এই দুটাকে যদি তুমি কম্পেয়ার করো তবে দেখতে পাবে যে L2 গ্রেটার দেন L1, তাই তো? L1 এর থেকে L2 হচ্ছে বড়। এবার তোমরা একটা রাশিমালা তোমরা জানো যে ভি ইকুয়ালস টু হচ্ছে E ইন্টু এল। তোমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছো যে E ইকুয়ালস টু ডিভি বাই ডিএক্স, তাই তো? তার মানে E মানে কি? ভি বাই এল, ভি বাই এল, তাহলে ভি মানে হচ্ছে E ইন্টু এল। তাহলে তোমরা জানো যে ভি ইকুয়ালস টু E ইন্টু এল বুঝাই। তাহলে এবার দেখো, এই দুটা পরিবাহীর মধ্যেই যদি সমান পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তার মানে যে এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড এবং তার লেন্থের দৈর্ঘ্যের গুণফল যা হবে, সেকেন্ড ক্ষেত্রেও তার ইলেকট্রিক ফিল্ড এবং দৈর্ঘ্যের গুণফলটা একই হবে। কেন? এক্ষেত্রেও যা ভোল্টেজ, এক্ষেত্রেও আমি সেম ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে E ইন্টু এল এর গুণফলটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু। কেন? এই ভি এর মানটা তো কোনো চেঞ্জ করছে না, আমি দুই ক্ষেত্রেই সমান পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি। তাহলে E ইন্টু এল মানে কত হবে? কনস্ট্যান্ট। তাহলে ই এর সঙ্গে তাহলে এল কি? ব্যস্ত সম্পর্ক, তাই না? তাহলে দুটা পরিবাহীতে একই বিভব পার্থক্য অ্যাপ্লাই করলে যার দৈর্ঘ্য বেশি হবে তার মধ্যে তড়িৎ ক্ষেত্র কম সৃষ্টি হবে। কেন? ই এর সঙ্গে এল ব্যস্ত সম্পর্ক। তার মানে L1 মধ্যে E1 ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে এবং L2 মধ্যে E2 ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। তাহলে যার দুটাতেই সমান বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি, কিন্তু যার দৈর্ঘ্য বেশি হবে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম হবে। তাহলে L2 দৈর্ঘ্য বেশি, তাহলে মানে L2 বেশি, তাহলে L2 বেশি হলে তাহলে E2 হবে ছোট আর E1 কি হবে? বড়, তাই না? দুটাতেই সমান বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি, তাহলে অ্যাপ্লাই করলে যার দৈর্ঘ্য বেশি হবে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম হবে। তাহলে L2 এর দৈর্ঘ্য বেশি, তাহলে L2 এর মধ্যে কি? তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে কম। আর L1 এর দৈর্ঘ্য কম, তাহলে ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এর দৈর্ঘ্য কম, তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড বেশি হয়েছে, আর এর মধ্যে দৈর্ঘ্য বেশি, তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম হয়েছে। কিন্তু আমি দুই ক্ষেত্রেই সমান বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি। তাহলে এই যে পরিবাহী কন্ডাক্টর, এর মধ্যেও ইলেকট্রন রয়েছে, এই যে পরিবাহী কন্ডাক্টর এর মধ্যেও ইলেকট্রন রয়েছে। তাহলে যে L1 দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি আছে? যার L1টা ছোট, মানে যে L1 কি L2 থেকে ছোট, তাহলে ওর মধ্যে কি ইলেকট্রিক ফিল্ডটা বড়, তাই না? এই যে L1 ছোট হলে L1টা ছোট কিন্তু E1টা বড়। কেন? বুঝতে পারলে এখান থেকে E এর সঙ্গে L ব্যস্ত সম্পর্ক, L বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমবে আর L কমলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। তাহলে L1 এর মধ্যেও ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, L2 এর মধ্যেও ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, কিন্তু L1 অপেক্ষা L2 দৈর্ঘ্য বেশি, ফলে E2 মানটা কম, E1টা বেশি। তাহলে এবার আমরা কি জানি যে F ইকুয়ালস টু E ইন্টু E। এটা মানে কি বোঝায়? এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি রয়েছে, তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করবে। তাহলে যে L1 তার দৈর্ঘ্য কম, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড বেশি, তার ইলেকট্রিক ফিল্ড বেশি হওয়ার জন্য ওই পরিবাহীর মধ্যে যে আছে ইলেকট্রন এ বেশি ফোর্স অনুভব করবে। তাহলে মাইনাস ই বেশি ফোর্স অনুভব করবে। তাহলে বেশি ফোর্স যদি অনুভব করে তাহলে
L1 পরিবাহীর মধ্যে ইলেকট্রন উচ্চ বেগে ছুটে আসবে, কিন্তু এর সাপেক্ষেই এই পয়েন্টে, মানে এর সাপেক্ষেই যদি দেখি, মানে এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে L2-র দৈর্ঘ্য বেশি, তাহলে L2-র মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম সৃষ্টি হয়েছে, তাহলে এর মধ্যেও তো ইলেকট্রন রয়েছে, তাহলে এই ইলেকট্রনও কি এই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা ইলেকট্রিক বল বা তড়িৎ বল অনুভব করবে, কিন্তু সেটা কম হবে। তাহলে তুমি যদি দুটাকে কম্পেয়ার করো, তাহলে যার দৈর্ঘ্য বেশি হচ্ছে মানে দুটা পরিবাহীর মধ্যেই সমান বিভব পার্থক্য অ্যাপ্লাই করলেও, দুটি পরিবাহীর মধ্যে সমান বিভব পার্থক্য অ্যাপ্লাই করলেও যার দৈর্ঘ্য বেশি হচ্ছে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম হচ্ছে। তাহলে যার দৈর্ঘ্য বেশি সেই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলি কম পরিমাণে ফোর্স অনুভব করছে। তাহলে কম পরিমাণে ফোর্স অনুভব করলে L2-র ক্ষেত্রে ইলেকট্রন খুব স্লোলি মুভ করবে, আর L1-এর ক্ষেত্রে ইলেকট্রন কি তার ইলেকট্রিক ফিল্ড বেশি, তাহলে এই ইলেকট্রন একটা বেশি পরিমাণে ফোর্স অনুভব করবে, তাহলে এই ইলেকট্রনটা অনেক দ্রুত আসবে। তাহলে বুঝতে পারলে, তাহলে যার দৈর্ঘ্য কম হবে, মানে যে পরিবাহীর দৈর্ঘ্য কম, তাহলে সেই পরিবাহীতে ইলেকট্রিক ফিল্ড বেশি সৃষ্টি হচ্ছে, তাহলে ইলেকট্রনগুলি বেশি ফোর্স দ্বারা অনুভব হবে। তাহলে বেশি ফোর্স দ্বারা যদি অনুভব করে বা যদি বেশি ফোর্স অনুভব করে, তবে ইলেকট্রনগুলি উচ্চ বেগে ছুটে আসবে। তাহলে উচ্চ বেগে যদি ছুটে আসে, তাহলে একক সময়ের মধ্যে দিয়ে যে L1 পরিবাহী, এর মধ্যে তাহলে কী হবে, যে L1 পরিবাহী ওর মধ্যে একক সময়ের মধ্যে দিয়ে বেশি সংখ্যক কি ইলেকট্রন পাস করতে পারবে, তাই না? এখানে ইলেকট্রিক ফিল্ড কম, ফলে ইলেকট্রন কম পরিমাণ ফোর্স অনুভব করছে, তাহলে ও স্লোলি পাস করছে, মানে 1 সেকেন্ডে কম সংখ্যক ইলেকট্রন পাস করবে। কিন্তু L1-এর মধ্যে যার দৈর্ঘ্য কম, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড বেশি, এর মধ্যে আবার ইলেকট্রন বেশি ফোর্স অনুভব করবে, তাহলে এবার এই ইলেকট্রন উচ্চ বেগে ছুটে আসবে, মানে অনেক স্পিডে ছুটে আসবে, তাহলে ওই 1 সেকেন্ডের মধ্যে দিয়ে অনেক বেশি ইলেকট্রন পাস করবে। তাহলে যার দৈর্ঘ্য যদি কম, তার মধ্যে ইলেকট্রন বেশি ফোর্স অনুভব করছে, তাহলে তার মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে ইলেকট্রন বেশি পাস করছে। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে যার দৈর্ঘ্য কম, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড বেশি হচ্ছে, তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি বেশি পরিমাণে ফোর্স অনুভব করছে। তাহলে ওই পরিবাহীর মধ্যে বেশি পরিমাণে ফোর্স অনুভব করার জন্য ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে বেশি পরিমাণে কি ইলেকট্রন পাস করবে। তাহলে যার দৈর্ঘ্য কম হচ্ছে তার মধ্যে ইলেকট্রন প্রবাহ বেশি হচ্ছে, তার মানে তার মধ্যে কারেন্ট প্রবাহ বেশি হচ্ছে। যার দৈর্ঘ্য কম তার মধ্যে কারেন্ট প্রবাহ বেশি, তার মানে কি কারেন্ট প্রবাহ বেশি মানে রোধ কম। বোঝা গেল না? যার দৈর্ঘ্য কম তার মধ্যে কারেন্টটা বেশি, তাই না? আবার আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আইআর, আমরা কি জানি ভি ইকুয়ালস টু আইআর। আবার ভোল্টেজটা কনস্ট্যান্ট, তাহলে ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই প্রপোর্শনাল টু 1/R, তাই না? ভোল্টেজ আবার কনস্ট্যান্ট, তাহলে ভোল্টেজ কনস্ট্যান্ট হলে আই প্রপোর্শনাল টু 1/R। তাহলে যার দৈর্ঘ্য কম তার মধ্যে কারেন্ট বেশি, তাহলে কারেন্ট বেশি মানে কি, কারেন্ট বেশি মানে আর কম, তাহলে দৈর্ঘ্য কম তাহলে কারেন্ট বেশি, তাহলে আর কম। তাহলে আমরা বলতে পারবো যে পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে রোধ কি সরল সম্পর্ক। যদি বলা হয় পরিবাহীর দৈর্ঘ্য যদি বেশি হয়, তাই তো দেখো, যদি বলা হয় পরিবাহীর দৈর্ঘ্যটা বেশি, তাই দৈর্ঘ্য বেশি মানে ইলেকট্রিক ফিল্ড কম, ইলেকট্রিক ফিল্ড কম মানে ইলেকট্রন খুব স্লোলি পাস করবে। তাহলে ইলেকট্রন খুব স্লোলি যদি পাস করে, তার মানে 1 সেকেন্ডে কম সংখ্যক ইলেকট্রন পাস করবে, তাহলে দৈর্ঘ্য বেশি হলে তাহলে কারেন্ট কমে যাবে, কারেন্ট কমে গেলে রোধ বেড়ে যাবে, তাই তো? তাহলে কারেন্ট কমলো মানে রোধ বেড়ে গেল, তাহলে লেন্থ বাড়লে কারেন্ট কমছে, তাহলে রোধ বেড়ে যাচ্ছে। তাহলে এবং যদি লেন্থ কমে যায় তাহলে কারেন্ট বেড়ে যাবে, কারেন্ট বাড়লে রোধ কমে যাবে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে রোধ হচ্ছে সরল সম্পর্ক। তাহলে বুঝতে পারলে? এবার নেক্সট, তার মানে যে পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে তার যে রোধ কি
সরল সম্পর্ক। তাহলে আর প্রপোর্শনাল টু এল। আর এছাড়াও তোমরা তোমাদের কমন সেন্স দিয়ে বলতে পারবে যে দেখো দেখো যে তোমরা এবার তোমাদের কমন সেন্স দিয়ে বলতে পারবে যে এরকম যে এই একটা ইলেকট্রন ও এখান থেকে এখানে পৌঁছবে, আবার এই একটা ইলেকট্রন আবার এখান থেকে এখানে পৌঁছবে। তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে পৌঁছায় তাহলে ওকেও বাধা অতিক্রম করতে হচ্ছে, আবার এই ইলেকট্রনটাও এই পয়েন্টে পৌঁছাতে ওকেও বাধা অতিক্রম করতে হচ্ছে। কিন্তু যার দৈর্ঘ্য বেশি হবে সেক্ষেত্রে কি, তাহলে সেক্ষেত্রে বাধা অনেক বেশি, তাহলে অনেক ধাক্কা লাগার পরও আসছে, তাই না? যার দৈর্ঘ্য কম তারও ধাক্কা লাগছে, যার দৈর্ঘ্য বেশি তারও ধাক্কা লাগছে, বা যার দৈর্ঘ্য কম সে কম সংখ্যক ধাক্কা দিয়ে পৌঁছে যাচ্ছে, আর যার দৈর্ঘ্য বেশি সে বেশি সংখ্যক ধাক্কা দিয়ে পৌঁছচ্ছে। তাহলে বেশি সংখ্যক ধাক্কা মানে কি, তাহলে ওর ক্ষেত্রে তাহলে ও অনেক বেশি বাধা অতিক্রম করে আসছে। তাই যার দৈর্ঘ্য বেশি সে বেশি সংখ্যক ধাক্কা সংঘর্ষ করে পৌঁছাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে বাধা অনেক বেশি। তাহলে আর প্রপোর্শনাল টু এল। তাহলে প্রথমটা কি বললাম সায়েন্টিফিক্যালি, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কমন সেন্স। এবার সেকেন্ড তোমাকে জানতে হবে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেম ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও তোমাকে জানতে হবে, 1 নম্বর সায়েন্টিফিকভাবে, আর সেকেন্ড হচ্ছে কমন সেন্স। তাহলে সেকেন্ড কি, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে দেখো যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তুমি ধরো যে এটা একটা পরিবাহী, এর সঙ্গে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা আছে। আবার এবার এখানে সেম দৈর্ঘ্য সমান, কিন্তু দৈর্ঘ্যটা সমান, কিন্তু এবার এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি। মানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা কি বলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? ক্রস সেকশনাল এরিয়া। এই দেখো তাহলে কি করলাম, যে এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য একই, হ্যাঁ এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য একই। মানে আগের কেসে কি হয়েছিল, ফার্স্ট কেসে কি হয়েছিল, দৈর্ঘ্য আলাদা করেছিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম ছিল। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল স্থির। এটা ফার্স্ট কেস। এবার সেকেন্ড কেসে আমরা কি করছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা চেঞ্জ করছি, কিন্তু দৈর্ঘ্যকে সেম রাখছি। তাহলে এই প্রথম পরিবাহীর দৈর্ঘ্য যা এরও দৈর্ঘ্য সমান, হ্যাঁ এরও দৈর্ঘ্য এল, এরও দৈর্ঘ্য এল, কিন্তু এর ধরো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আর এর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2। দেখো তাহলে এর ক্ষেত্রেও তুমি ভি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে এবং এক্ষেত্রেও তুমি ভি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে, আবার সেম আমরা কি জানি ভি ইকুয়ালস টু ই ইন্টু এল। তাহলে প্রথম যে পরিবাহী ওয়্যার তার ক্ষেত্রেও দৈর্ঘ্য একই, তাই তো? যে প্রথম যে কেস আছে, যে প্রথম ক্ষেত্র, এই ফার্স্ট কেসে দৈর্ঘ্য একই, পোটেনশিয়ালও একই, তাই তো? যে এক্ষেত্রেও এল যা এক্ষেত্রেও এল একই, এবং এক্ষেত্রেও যা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি এক্ষেত্রেও সেম পোটেনশিয়ালই অ্যাপ্লাই করেছি। তার মানে দুটা কেসেই ভিও একই, দুটা কেসেই এলও একই, তাহলে দুই কেসেই তাহলে ই কি হবে, একই হবে। তার মানে এক্ষেত্রে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড যা হবে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড একই হবে। তার মানে এই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন আছে, তাহলে এই পরিবাহীর মধ্যে এই ইলেকট্রন যে ফোর্স অনুভব করবে, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রন কি সেম ফোর্সই অনুভব করবে। বোঝা গেল? সেকেন্ড কেসে কি করলাম, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ কিভাবে নির্ভর করে সেটা জানার জন্য আমরা কি করলাম, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করার জন্য দুটো সেম দৈর্ঘ্যের তার নিলাম।
বা দুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। দুই ক্ষেত্রেই আমি ইকুয়াল বিভব পার্থক্য অ্যাপ্লাই করলাম। কেন? শুধুমাত্র ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক জানার জন্য। তাহলে দুই ক্ষেত্রেই ভোল্টেজ একই, দুই ক্ষেত্রেই দৈর্ঘ্য একই, তাহলে ভোল্টেজও একই, দৈর্ঘ্য একই, তাহলে দুই ক্ষেত্রের মধ্যেই তাহলে ইলেকট্রিক ফিল্ড একই হবে। তাহলে এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড যা, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড একই। তাহলে এর মধ্যে ইলেকট্রন যে ফোর্স অনুভব করবে, তাই না, F ইকুয়ালস টু ই ইন্টু ই। তাহলে এক্ষেত্রেও ইলেকট্রনের আধানের মান যা, এক্ষেত্রেও কি ইলেকট্রনের আধানের মান একই, এবং এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান যা, এক্ষেত্রেও কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান একই। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ইলেকট্রন সমান ফোর্স অনুভব করবে, তাই তো। তাহলে এক্ষেত্রেও যা ফোর্স অনুভব করবে ইলেকট্রন, এর ক্ষেত্রেও কি ইলেকট্রন সমান ফোর্স অনুভব করবে। কিন্তু ডিফারেন্স কোথায়? এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে এবার কম ইলেকট্রন পাস করবে, আর এর মধ্যে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য সমান ফোর্স অ্যাপ্লাই করবে। মানে এক্ষেত্রেও ইলেকট্রন এবং এক্ষেত্রেও কি ইলেকট্রন, দুটোতেই প্রত্যেকটা ইলেকট্রন একই বল অনুভব করবে। মানে প্রত্যেকটা এক্ষেত্রেও ইলেকট্রন ওরা নাচতে 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 অতিক্রম করবে, আর এক্ষেত্রে কি সেমভাবেই ওরা হচ্ছে জিগজ্যাগ মোশন করতে করতে ওরা পার হবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সেহেতু প্রতি এক সেকেন্ডে কম সংখ্যক ইলেকট্রন পাস করবে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। আর এক্ষেত্রে কি সমানই বল অনুভব করছে, সমান বল, কিন্তু এক্ষেত্রে কি হবে, এবার যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে এবার এক সেকেন্ডে বেশি পরিমাণ কি ইলেকট্রন পাস করবে। তাহলে আমরা কি জানি, আই মানে কি, আই বলতে বোঝায় ই বাই টি, তাই তো। অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করা বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি কারেন্ট, তাই তো। তাহলে এর মধ্যে দিয়ে তাহলে এই ফার্স্ট কেসে ইলেকট্রনগুলি যে ফোর্স অনুভব করছে, সেকেন্ড ক্ষেত্রেও ইলেকট্রন সেম ফোর্স অনুভব করছে। কিন্তু এক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হওয়ার জন্য এক সেকেন্ডে কম পরিমাণে ইলেকট্রন পাস করছে। তাহলে এক সেকেন্ডে কম পরিমাণে ইলেকট্রন পাস করছে, তাহলে কারেন্ট কি কমে যাচ্ছে। তাহলে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি ইলেকট্রন সমান ফোর্সই অনুভব করছে। কিন্তু যেহেতু জায়গাটা অনেক বেশি, সেহেতু এক্ষেত্রে প্রতি এক সেকেন্ডে এবার বেশি সংখ্যক আধান বা ইলেকট্রন পাস করতে পারছে। তাহলে কারেন্টও কি, তাহলে এক সেকেন্ডে বেশি পরিমাণে ইলেকট্রন পাস করছে, মানে তাহলে সেকেন্ড কেসে যার ক্ষেত্রফল বেশি তার কারেন্টও বেড়ে গেল। তাহলে এটা A1, এটা A2, তার মানে কি A2 গ্রেটার দেন A1। তাহলে যার ক্ষেত্রফল বেশি তার মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে বেশি সংখ্যক ইলেকট্রন পাস করছে। তাহলে এর মধ্যে যদি কারেন্ট I2 হয় এবং যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাই তার মধ্যে কি প্রতি এক সেকেন্ডে কম পরিমাণ ইলেকট্রন পাস করছে। তাহলে এর জন্য কারেন্ট যদি I1 হয়, তাহলে কি বলবো, তাহলে I2 মানটা বেশি আর I1টা কম। তাহলে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে বেশি সংখ্যক ইলেকট্রন পাস করছে, তাহলে কারেন্টও অবভিয়াসলি বেশি হবে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করছে। তাহলে বেশি কারেন্ট পাস করছে মানে কি, তাহলে রোধ কমে যাচ্ছে, তাই না। যে ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে কারেন্ট কি, ক্ষেত্রফল বেড়ে গেল, তাহলে কারেন্ট হচ্ছে বেড়ে গেল। আবার সেমভাবে যে ভি ইকুয়ালস টু আই, আর তো দুই ক্ষেত্রেই ভি তো কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট হলে আই প্রপোর্শনাল টু আর। তাহলে আই যদি বেড়ে যায় তাহলে আর কি হবে, কমে যাবে, ঠিক কি না। ক্ষেত্রফল বাড়ছে মানে প্রতি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ইলেকট্রন সংখ্যা বেশি পাস করছে, তাহলে কারেন্ট বাড়ছে। আবার কারেন্ট বাড়লে রোধ কী হবে, কমে যাবে, কারণ কারেন্ট এবং রোধ ব্যস্ত সম্পর্ক। তাহলে যার ক্ষেত্রফল বেশি তার কারেন্ট বেশি, কারেন্ট বেশি মানে তাহলে রোধ কম। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে রোধ কেমন সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে বলবো যে আর প্রপোর্শনাল টু 1/a, তাই তো। যখন দৈর্ঘ্য
স্থির, যখন দৈর্ঘ্য স্থির থাকছে, দৈর্ঘ্য স্থির থাকছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে রোধ কীভাবে নির্ভর করছে, আর প্রস্থচারের ক্ষেত্রফলের সঙ্গে রোধ কীভাবে নির্ভর করছে। এবং থার্ড কি, পরিবাহীর উপাদান। উপাদান যেমন কি, যদি বলা হয় যে কোনো ধাতব পরিবাহী, যে কোনো ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, তাহলে সেই জন্য যে কোনো ধাতব পরিবাহীর উপাদান মানে কি, তড়িৎ প্রবাহ করতে পারে। এবং প্রত্যেকটা ধাতব পরিবাহী মানেই তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু প্রত্যেকের মধ্যে আবার এই তড়িৎ পরিবহন করার যে হার বা ক্ষমতা সেটা আলাদা। কেন? প্রত্যেকটা ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, কিন্তু যার মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি হবে, তাহলে যার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি, সেক্ষেত্রে 1 সেকেন্ডে বেশি পরিমাণে মুক্ত ইলেকট্রন ফ্লো করবে, তার মধ্যে তাহলে কারেন্টও বেশি পাস করবে। তাহলে যে কোনো ধাতব পরিবাহী মানেই তড়িৎ পরিবহনযোগ্য, মানে প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, কিন্তু যার মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে, তাহলে তার মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি পাস করবে, তাহলে কারেন্টও বেশি পাস করবে। তাহলে পরিবাহী মানেই মুক্ত ইলেকট্রন সংখ্যা রয়েছে, মানে মুক্ত ইলেকট্রন রয়েছে, তাহলে কারেন্ট পাস করে, মানে ওরা পরিবাহী। কিন্তু আবার ওই পরিবাহীগুলোর মধ্যেও যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি, তাদের মানে কারেন্ট প্রবাহ তো বেশি। এবং যদি কি বলা হয় যে অন্তরক পদার্থ, অন্তরক, এই অন্তরক পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন সংখ্যা নাই, মুক্ত ইলেকট্রন নাই মানে কি, তাহলে মুক্ত ইলেকট্রন পাস করতে পারছে না, তাহলে মুক্ত ইলেকট্রন পাস করতে পারছে না মানে কি, তাহলে ওর মধ্যে রোধটা ম্যাক্সিমাম, তাই তো। আরে কারেন্ট খুব ইজিলি পাস করছে, মানে আধান খুব সহজে পাস করছে, তাহলে রোধ কম আছে। আর যে ক্ষেত্রে কারেন্ট পাসই করছে না, মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা নাই, তাহলে কি বলবো যে মুক্ত ইলেকট্রন সংখ্যা পাস করতে পারছে না, তাহলে রোধ বেশি। এছাড়াও যেমন যে বিভিন্ন আছে গ্যাস কার্বন, বা বিভিন্ন আছে সিলিকন, বা বিভিন্ন আছে অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীগুলোর মধ্যেও তড়িৎ প্রবাহ যায়, বাট সেটা খুব কম। যদি বলা হয় পরিবাহী, ওর মধ্যে তড়িৎ প্রবাহ ম্যাক্সিমামভাবে হয়, মানে অনেক বেশি হয়। যদি বলে অন্তরক, ওদের মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, বাধা অনেক বেশি, তাহলে অন্তরকের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হয় না। আর যদি বলে অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম, তাছাড়া বিভিন্ন কার্বন, তারপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হয়। এবং ফোর্থ কী হচ্ছে তাপমাত্রা, এই তাপমাত্রার সঙ্গেও রোধ নির্ভর করে। কিভাবে? আমি এর আগের দিন মানে ওহমের সূত্র পড়ানোর সময় বলেছিলাম যে তাপমাত্রার সঙ্গেও রোধ নির্ভর করে, যে যদি তাপমাত্রা বেড়ে যায়, যদি তাপমাত্রা বেড়ে যায়, তবে ওই মুক্ত ইলেকট্রনগুলি ওর মধ্যে যেই সব, মানে এরকম ব্যাপারটা, ধরো যে এটা একটা আছে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কি পরিবাহী অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হয়েছে, তাই তো। এই পরিবাহী অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হয়েছে। তাহলে এবার এই যে ইলেকট্রনগুলো আছে, ধরো যে এটা ইলেকট্রন, এখানে কিছু আছে ইলেকট্রন, তাই তো, এগুলো কিছু এসে ইলেকট্রন। যদি তাপমাত্রা যদি বেড়ে যায়, তবে ওই পরিবাহী পদার্থের মধ্যে যেই সব পরমাণুগুলো আছে, ওরাও একটা শক্তি পেয়ে লাফালাফি করবে। তাই শক্তি পেয়ে যখনই লাফালাফি করবে, ঠিক সেই সময় এই মুক্ত ইলেকট্রনগুলি তার যাত্রাপথে এরাই বাধা হয়ে দাঁড়াবে। সাপোজ তুমি একটা কল্পনা করো যে সাপোজ তোমাদের বাড়ি থেকে বলেছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তোমাকে একটা বাইক কিনে দেবে, বা তোমাকে একটা স্কুটি কিনে দেবে, তাই তো। এবার তুমি খুব ভালো রেজাল্ট করলে, তোমাকে স্কুটি কিনে দিল, এবার দেখলে একদম রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা আছে, কিন্তু রাস্তার পাশে বিভিন্ন কুকুর ওরা শুয়ে আছে। তাই তুমি কী করবে? একদম খুব স্পিড নিয়ে, কুকুর শুয়ে আছে, কুকুর একদম শান্তভাবে শুয়ে আছে রাস্তার পাশে, তার মানে তুমি খুব স্পিডে তুমি পাস করতে পারবে। কিন্তু যদি দেখলা ওই রাস্তার মাঝখানে কুকুরগুলো এবার একবার এদিক থেকে ওদিক আর এদিকে ওদিক করছে, মানে রাস্তার মধ্যে কুকুরগুলো এবার শুয়ে নাই, ওরা এবার একটা শক্তি পেয়ে গেছে, ওরা এবার শুধুমাত্র রাস্তার মধ্যে শুধুমাত্র জিগ জ্যাক মোশনে শুধুমাত্র এবার ছোটাছুটি করছে।
তাহলে তাহলে এবার তুমি তোমার স্কুটি বা বাইক নিয়ে ওই সেম স্পিডে যেতে পারবা কি? কখনোই পারবা না। সেম কেস হচ্ছে এখানে, যখনই তাপমাত্রা বেড়ে গেল তখন এই পদার্থের মধ্যে যে পরমাণুগুলো আছে ওরও এবার ভাইব্রেশন করা বা ভাইব্রেট করা স্টার্ট করলো। যখনই ভাইব্রেট করা স্টার্ট করবে তখনই এর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। তাহলে মুক্ত ইলেকট্রন ফ্লোর এগেনস্টে একটা বাধা কাজ করবে, তাহলে প্রবাহী একে বেশি পরিমাণে বাধা দিবে, তাহলে প্রবাহীর রোধ বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যাবে। তাহলে এই পরিবাহী রোধ কি বিষয়ের উপর নির্ভর করলো তোমরা তাহলে বুঝতে পারলে। পরিবাহীর দৈর্ঘ্য সঙ্গে সমানুপাতিক, পরিবাহীর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সঙ্গে ব্যাসানুপাতিক। পরিবাহীর উপাদান তো বুঝতে পারলে যে বিভিন্ন অন্তরক, অর্ধপরিবাহী, পরিবাহী। আর তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ হচ্ছে বেড়ে যাবে। এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ কিভাবে নির্ভর করে এটাও তোমাদের একটা কমন সেন্স বুঝতে পারবে। কমন সেন্স দেখবে তোমাদের স্কুলে যে গেট আছে, দেখবে তোমাদের স্কুলে একটা মেন গেট আছে এবং মেন গেটের পাশে একটা ছোট্ট গেট থাকে। অবশ্যই প্রত্যেকটা স্কুলে থাকে যে একটা মেন গেট, একটা বড় গেট, তার পাশে একটা ছোট্ট গেট থাকে। এবার তুমি ধরো যে কোনো একদিন ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সবার ছুটি হয়ে গেছে, সবাই একসঙ্গে বেরিয়ে এসছে। তাহলে যদি ছোট গেট খোলা থাকে দেখবে যে কতটা মানে ঠেলাঠেলি করে বেরোতে হবে, তাই তো? ও ওকে ঠেলবে, এ ওর চুল টানবে, এ ওর জুতা চিপে দেবে, ওর জুতা টেনে ধরবে, তাই তো? যে যদি এরকম হয়, তাই তো, যে যদি ছোট গেট যদি খোলা থাকে তাহলে কী হবে? তাহলে ওর ক্ষেত্রফলটা কম, তার ক্ষেত্রফল কম হলে কী হবে? তাহলে বাধা বেশি হবে। এবার ওই স্কুলের পিয়ন কী করলো? এসে বড় গেটটা দিল খুলে। তাহলে বড় গেট যদি খুলে দেয় তাহলে দেখবে ওই 1 সেকেন্ডে অনেক বেশি সংখ্যক কি স্টুডেন্ট পাস করতে পারবে। যদি ছোট গেট খোলা থাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে 1 সেকেন্ডে কম পরিমাণ স্টুডেন্ট পাস করছে, তাহলে কম পরিমাণ ইলেকট্রন পাস করছে। তাহলে 1 সেকেন্ডে কম পরিমাণ ইলেকট্রন পাস করা মানে কি? কারেন্টটা কমে যাওয়া, কারেন্ট কম পাবো। আর যদি ওই তোমাদের পিয়ন এসে যদি খুলে দেয় বড় গেট তাহলে কি ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেল। তাহলে এবার 1 সেকেন্ডে অনেক বেশি পরিমাণে কি স্টুডেন্ট পাস করবে, তার মানে কি 1 সেকেন্ডে অনেক বেশি ইলেকট্রন পাস করবে, তাহলে কারেন্টটা অবশ্যই বেড়ে গেল, ঠিক কি না? তাহলে কারেন্ট কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান প্রবাহিত হওয়াকেও কারেন্ট বলি বা ইলেকট্রন পাস করাকেও কারেন্ট বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা কী জানলাম? যে রোধ 4টা বিষয়ের উপর নির্ভর করে মেনলি, এই 4টা: দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান এবং তাপমাত্রা। এবার তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে R প্রপোর্শনাল টু L, আবার R প্রপোর্শনাল টু 1/A। তাহলে যখন করব R প্রপোর্শনাল টু L তখন কে কনস্ট্যান্ট? তখন ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট এবং দৈর্ঘ্য কনস্ট্যান্ট, এবং এক্ষেত্রে আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা তাপমাত্রা। আর প্রপোর্শনাল যখন L করব তখন তাপমাত্রা কনস্ট্যান্ট এবং ক্ষেত্রফল কনস্ট্যান্ট, এবং যখন আর প্রপোর্শনাল টু 1/A তখন তাপমাত্রা কনস্ট্যান্ট এবং দৈর্ঘ্য কনস্ট্যান্ট। তাহলে এই দুটা সমীকরণকে যদি তোমরা তুলনা করো, যে আর প্রপোর্শনাল টু L দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। তাহলে এই দুটা সমীকরণকে যদি যৌগিক ভেদ করো তাহলে কী পাবে? আর প্রপোর্শনাল টু L/A, তাই তো? L/A তোমরা পাবে। তাহলে এবার এই প্রপোর্শনালকে যদি সমান সমান লিখি তাহলে একটা আসবে সাম কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টকে কি বলি? রো। এই যে কনস্ট্যান্ট রো, এই রোকে কি বলা হয়? রোধাঙ্ক। এই সাম কনস্ট্যান্ট যে রো, এই রোকে কি বলা হয়?
রোধাঙ্ক। অ্যাকচুয়ালি রোধাঙ্ক কী বা রোধাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে তোমরা সব জানতে পারবে। আগে এই জায়গাটা মন দিয়ে রাখো যে আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই যে রো, এই রো এক্ষেত্রে মন দিয়ে বুঝো, এক্ষেত্রে রো কি হিসেবে নিয়োগ হয়েছে? এক্ষেত্রে রো কিন্তু কনস্ট্যান্ট হিসেবে নিয়োগ হয়েছে, তাই না? এক্ষেত্রে রো কনস্ট্যান্ট হিসেবে নিয়োগ হয়েছে এবং এই কনস্ট্যান্টকে বলা হয় রোধাঙ্ক। এই যে রো, এই রোকে বলা হয় রেজিস্টিভিটি, একে বলা হয় রোধাঙ্ক। এবং এই রো যে রোধাঙ্ক, এটা নিয়োগ হয়েছে কিভাবে, কি মানে হচ্ছে কি পথে বা কিভাবে এই রোটা কিন্তু এখানে এসছে একটা কনস্ট্যান্ট পদ হিসাবে। তাহলে এই রোকেই বলা হয় রোধাঙ্ক। এই রোধাঙ্ক সম্বন্ধে আরও তোমাকে জানতে হবে, সেটা বলছি। তার আগে জেনে নাও যে রোধাঙ্ক কাকে বলবো, রোধাঙ্ক কাকে বলবো। দেখো, যদি বলা হয় এল ইকুয়ালস টু 1 এবং এ ইকুয়ালস টু 1, তাহলে আর কত হবে? রো, তাই তো? তার মানে কি, তুমি ধরো যে এটা একটা আছে পরিবাহী তার, এটা একটা আছে পরিবাহী তার, এই পরিবাহী তারের এটা কি, এটা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকেও তুমি ধরলে 1 আর দৈর্ঘ্যকেও তুমি ধরলে হচ্ছে 1। তাহলে তাহলে ওর আয়তন কত হবে? এ ইন্টু এল, তাহলে এও 1 এলও 1, তাহলে আয়তন কত হবে? 1। তাহলে তাহলে দৈর্ঘ্যটাও 1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও 1, তাই তো? তাহলে তোমরা তাহলে দৈর্ঘ্যটা 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 ধরলে তাহলে আর মানেই রো। তাই তোমরা বলতে পারবে যে কোনো পরিবাহীর, বা তোমরা বলতে পারবে যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকেই কি বলবো? ওই পরিবাহীর রোধাঙ্ক, তাই তো? তার মানে তাহলে সেক্ষেত্রে ওর আয়তন কত হবে? 1, তাই তো? আয়তন কত হবে? 1, তাই তো? যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে কি বলবো? ওই পরিবাহীর হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক। তার মানে ওই পরিবাহীর আয়তন কত? 1। তাহলে একক আয়তন বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে কি বলবো? রোধাঙ্ক। এবং এক্ষেত্রে বলা যায় যে ওই একক আয়তন বিশিষ্ট ঘন পরিবাহীর তার দুই প্রান্তের রোধকে কি বলা হয়? তার রোধাঙ্ক, তাই তো? যে তাহলে রোধাঙ্ক কাকে বলে তোমরা বুঝতে পারলে। যে রোধাঙ্ক মানে কি? রোধাঙ্ক মানে রোধ, রোধাঙ্ক মানে রোধ এক্ষেত্রে সংজ্ঞা দেওয়ার জন্য। কিন্তু রোধ এবং রোধাঙ্ক দুটো সম্পূর্ণ আলাদা। রোধ নির্ভর করে আলাদা বিষয়ের উপর এবং রোধাঙ্ক নির্ভর করে আলাদা বিষয়ের উপর। কিন্তু রোধ নির্ভর করে কার উপরে? রোধাঙ্কের উপর। তাহলে বিভিন্ন বিষয় চেঞ্জ করলে যদি রোধাঙ্ক চেঞ্জ হয়ে যায় তাহলে রোধও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রোধ আর রোধাঙ্ক একটু সামান্য আলাদা। মানে রোধাঙ্ক নির্ভর করে রোধের মানটাকে, রোধাঙ্ক নির্ভর করবে ওই পরিবাহীর রোধের মান কত হবে। এবং ওই পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক একটা কনস্ট্যান্ট, এক্ষেত্রে রোধাঙ্ক কিন্তু কনস্ট্যান্ট হিসেবেই নেওয়া হয়েছে, কিন্তু রোধাঙ্ক অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নাও হতে পারে, সেটাও তোমাকে বলছি। তার মানে রোধাঙ্কের সংজ্ঞা তোমরা বুঝতে পারলে যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকেই বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক, ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। বা একক আয়তন বিশিষ্ট কোনো ঘনকের দুই প্রান্তের রোধকেই বলবো রোধাঙ্ক। এবার তোমাকে জানতে হবে এই রোধাঙ্কের একক এবং মাত্রা। মেন তোমাকে একক জানতে হবে, একক এবং মাত্রা তোমরা সহজে বার করতে পারবে। এবার রোধাঙ্কের একক, এবার নেক্সট রোধাঙ্কের একক। তাহলে আর মানে কি? আর মানে হচ্ছে রো এল বাই এ। তাহলে রো কত হবে? আর ইন্টু এ ইন্টু এল। যদি বলা হয় সিজিএস সিস্টেম, তাহলে সিজিএস সিস্টেমে কত হবে? তাহলে সিজিএস সিস্টেম আর মানে ওহম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। এই সেমি আর সেমি কাটলো, তাহলে একক কত হবে? ওহম ইন্টু সেমি। এটা হচ্ছে সিজিএসে। আর যদি বলে এসআই সিস্টেম তাহলে কত হবে?
এসআই সিস্টেমে হবে ওহম ইন্টু কত, ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে কাটলো, তাহলে কত হবে ওহম ইন্টু মিটার। তাহলে রোধাঙ্কের সিজিএস একক কত হয়, ওহম ইন্টু সেন্টিমিটার, আর এসআইতে হয় ওহম ইন্টু মিটার। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তোমরা এগুলো সব নোট করবে। ঠিক আছে, এবার তোমাদের কাছে আসি যে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট জিনিস যে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। এবার তোমরা একটা প্রশ্ন করতে পারো আমাকে, বা তোমাদের মনে কোশ্চিন হতে পারে, স্যার আপনি তো বললেন রোধ নির্ভর করে চারটা বিষয়, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা পরিবাহীর উপাদান, একটা তাপমাত্রা। ঠিক আছে, কিন্তু আমরা রোধের যে সমীকরণটা পেয়েছি, মন দিয়ে বুঝো, হ্যাঁ, যে আমি বললাম যে রোধ এই চারটা বিষয়ের উপর নির্ভর করে, চারটা বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু তোমাদের যে সমীকরণ দেখালাম যে রোধের মানটা, তাহলে এই রোধের মানের মধ্যেও কি এই চারটা রাশি থাকা উচিত, ঠিক কি না? যে আর এর সঙ্গে এল পেলাম, আর এর সঙ্গে এ পেলাম, তাহলে আর এর যে সমীকরণ এক্ষেত্রে চারটা রাশি থাকা উচিত। কেন? রোধ তো চারটা রাশির উপরই নির্ভর করছে। তাহলে এই রোধের যে ফর্মুলা যে আর ইকুয়ালস টু রো এল বাই এ তো পেলাম, কিন্তু আরও কি এই আরও দুটা জিনিস থাকার কথা, উপাদান আর তাপমাত্রা। বুঝতে পারলে কি যে রোধ এই চারটা বিষয়ের উপর নির্ভর করছে, তার মানে এই রোধের যে আমরা ফর্মুলা পাবো ওর মধ্যে কি এই চারটা রাশি থাকবে, কিন্তু চারটা রাশি আছে কি, চারটা রাশি নাই, কি আছে, এই এল আছে, এ আছে, কিন্তু এই উপাদান এবং তাপমাত্রা আছে কি, আছে। তাপমাত্রা এবং উপাদান এর মধ্যে আছে, ওটাকে তোমাকে কি হাইড করা আছে। দেখো এই জায়গাটাই মন দিয়ে বুঝো, যে তোমাকে বললাম না যে রোধাঙ্ক, আমি আবার আসছি, দেখো তাহলে আর ইকুয়ালস টু কি পেয়েছি, আর ইকুয়ালস টু আমরা পেয়েছি রো এল বাই এ, তাই তো, রো এল বাই এ। তাহলে এই দুটা তো আছেই, রো এল আছে, এ তো আছেই, তাহলে এই দুটো নাই, পরিবাহীর উপাদান আর তাপমাত্রা। তাহলে এই দুটাও এর মধ্যে ইনক্লুড করা আছে। কি বললাম, এই দুটাই এর মধ্যে ইনক্লুড করা আছে, যেটা তোমরা যে প্রত্যক্ষভাবে বুঝতে পারছো না। কি বললাম, এই সমীকরণের মধ্যে এই চারটাই আছে, কিন্তু তোমরা প্রত্যক্ষভাবে শুধু বুঝতে পারছো এক আছে আর দুই আছে, কিন্তু তিন আর চার এই চারটাই এর মধ্যে মানে ইনক্লুড করা আছে, যেটা তোমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারছো না। দেখো কি করে। তাহলে এই দুটো জিনিস কিভাবে ইনক্লুড করা আছে সেটা জানার জন্য তোমাকে জানতে হবে এই যে রো মানে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধাঙ্ক মানে রো নির্ভর করে দুটা বিষয়, রো নির্ভর করে দুটা বিষয়। এক নম্বর হচ্ছে পরিবাহীর উপাদান। এই পরিবাহীর উপাদান মানে ওর ইনার মিনিং বলতে বোঝায় একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। আর সেকেন্ড এই যে রোধাঙ্ক নির্ভর করে কার উপর, তাপমাত্রা। এবারে তোমরা বুঝতে পারবে এই যে ইকুয়েশন এর মধ্যেই চারটাই ইনক্লুড করা আছে। তাহলে এই রোধাঙ্ক নির্ভর করে কার উপরে, এক নাম্বার পরিবাহীর উপাদান মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, এবং নেক্সট কি হচ্ছে, তাপমাত্রা। দেখো যে এক্ষেত্রে আমরা রো নিয়েছি কি হিসেবে, মন দিয়ে বুঝো যে এক্ষেত্রে আমরা রো নিয়েছি কি হিসেবে, এক্ষেত্রে রো নেওয়া হয়েছে একটা কনস্ট্যান্ট। তাহলে রো কনস্ট্যান্ট নেওয়া হয়েছে মানে কি, এর মধ্যে পরিবাহীর উপাদান ও স্থির এবং তাপমাত্রাও স্থির।
ঠিক কি না? যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে যে রো যে না হয়েছে, এই রোটা কি কনস্ট্যান্ট, এবং এই রো নির্ভর করে কার উপরে? পরিবাহীর উপাদান মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা এবং তাপমাত্রা। তাহলে এই সমীকরণে রোকে নেওয়া হয়েছে একটা কনস্ট্যান্ট পদ হিসাবে। তাহলে রো কনস্ট্যান্ট পদ হিসেবে নেওয়া হয়েছে মানে তাহলে পরিবাহীর উপাদান কনস্ট্যান্ট, মানে ওই পরিবাহীর একক আয়তনে, মানে সেই পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা ফিক্সড আর তাপমাত্রা ফিক্সড। তার মানে রো ইনক্লুড করা মানে কি? এই দুটা জিনিসকে ইনক্লুড করে নেওয়া। তার মানে এই আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই ইকুয়েশন বলতে কি বোঝায়? এই চারটা রাশিকেই বোঝায়, কিন্তু এই চারটা রাশির মধ্যে শুধু এল আর এ হচ্ছে ভেরিয়েবল, এবং যেহেতু রো এখানে কনস্ট্যান্ট সেহেতু এখানে এই পরিবাহীর উপাদানও আছে এবং তাপমাত্রাও আছে। কিন্তু এবার এক্ষেত্রে যেহেতু রো কনস্ট্যান্ট সেহেতু এই দুটো রাশিও কনস্ট্যান্ট। এবার তোমরা বলবে যে স্যার তাহলে যদি 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 পরিবাহীর দৈর্ঘ্যও চেঞ্জ করে, যদি ক্ষেত্রফলও চেঞ্জ করে, যদি পরিবাহীর উপাদানও চেঞ্জ করে, যদি তাপমাত্রাও চেঞ্জ করে, তাহলে আমরা কি ফর্মুলা লিখব বা তারে আমরা কি ইকুয়েশন লিখব? তাহলে সেই জন্য তোমাকে জানার জন্য ওয়েট করতে হবে যখন পড়াবো বিচলন বেগ। বিচলন বেগ যখন পড়াবো সেই সময় তোমাদের দেখাবো যে এই আর রোধের মানটা এই চারটা বিষয়ের উপরই কীভাবে নির্ভর করছে। মানে যে সমীকরণ পেলে আর ইকুয়ালস টু রো এল বাই এ, যে সমীকরণ পেলে আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই সমীকরণ কিন্তু এই চারটা বিষয়ের উপরই নির্ভর করছে। কিন্তু যেহেতু এক্ষেত্রে রো কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে তাহলে রো কনস্ট্যান্ট মানে কি? আবার রো নির্ভর করে কার উপরে? পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা। তাহলে রো এক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে। তাহলে ওর মধ্যে পরিবাহীর উপাদান স্থির আছে। তাহলে পরিবাহীর উপাদান স্থির মানে কি? ওই পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা স্থির এবং তাপমাত্রা স্থির। তাহলে রো এক্ষেত্রে কনস্ট্যান্ট পদ হিসাবে নেওয়া হয়েছে। তাহলে রো কনস্ট্যান্ট পদ হিসাবে নেওয়া হয়েছে মানে পরিবাহীর উপাদানও স্থির, মানে ওই পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা স্থির, আবার তাপমাত্রাও স্থির। তাহলে এই দুটা রাশি ওর মধ্যে ইনক্লুড করা আছে। যেহেতু দুটো রাশি কি? যেহেতু দুটো রাশি স্থির সেহেতু রো এখানে স্থির, মানে রো না হয়েছে মানে কি? এই দুটো রাশি কিন্তু ওর মধ্যে ইনক্লুড করা আছে। এবার তোমাদের বলে দিই এই তাপমাত্রা পরিবর্তন করলে রোধাঙ্ক কিভাবে নির্ভর করবে। আমি বলে দিই, এটা বিচলন বেগে বলবো, আমি তবুও বলে দিই এই তাপমাত্রা পরিবর্তন করলে রোধাঙ্ক কিভাবে নির্ভর করবে। দেখো, যদি তাপমাত্রা বেড়ে যায়, মন দিয়ে বুঝো, যদি তাপমাত্রা বেড়ে যায় তবে ওই পরিবাহীর মধ্যে, ধরো যে এটা একটা পরিবাহী আছে, তাই তো, এটা একটা পরিবাহী আছে, যদি তাপমাত্রা বেড়ে যায় তবে ওই পরিবাহীর মধ্যে যেসব অ্যাটমগুলো আছে ওই অ্যাটমের মধ্যে কি আছে? আবার কিছু ইলেকট্রন রয়েছে, তাই তো। যে অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে কিছু আছে মুক্ত ইলেকট্রন আর কিছু ওই নিউক্লিয়াস দ্বারা যুক্ত হয়ে আছে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে মুক্ত ইলেকট্রন তো ওরা তো আছেই, প্লাস তাপমাত্রা বেড়ে গেলে ওই পরিবাহীর মধ্যে যেসব পরমাণুগুলো আছে ওই পরমাণু থেকেও কি কিছু মুক্ত ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে, ঠিক কি না? তাহলে কিছু মুক্ত ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে। তাহলে কিছু মুক্ত ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে আসে তাহলে ওই একক আয়তনে তার মুক্ত ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখো যে এটা একটা আছে পরিবাহী, এর একক আয়তনে, অ্যাকচুয়ালি একক আয়তন মানে কি? দৈর্ঘ্যটা 1, ক্ষেত্রফল কত? 1 সেমি স্কোয়ার, 1 সেমি। তাহলে ওই একক আয়তনে এর মধ্যে কি মুক্ত ইলেকট্রন সংখ্যা ফিক্সড আছে, ফিক্সড। তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা ফিক্সড মানে পরিবাহীর উপাদান ফিক্সড, তাপমাত্রা একই, ফলে রোটা হচ্ছে কনস্ট্যান্ট। যদি তাপমাত্রা চেঞ্জ করে যায় তবে ওই পরিবাহীর মধ্যে যেসব অ্যাটমগুলো আছে ওই অ্যাটম থেকে আরও কিছু ইলেকট্রন শক্তি নিয়ে নিউক্লিয়াসের আকর্ষণ বলের এগেনস্টে ওরা বাইরে বেরিয়ে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে ওই পরিবাহীর মধ্যে অ্যাটমগুলোর
থেকে মুক্ত ইলেকট্রন বার হয়ে যাবে। তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ওর মধ্যে তাহলে কী হয়ে যাবে, তাহলে ওর মধ্যে এই একক আয়তনে তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাবে। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন সংখ্যাটা হয়তো চেঞ্জ হবে, তাই তো, যে মুক্ত ইলেকট্রন সংখ্যাটাও চেঞ্জ হবে। তাহলে মুক্ত ইলেকট্রন যদি সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ করলো, মানে রো চেঞ্জ করলো। তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে পরিবাহীর উপাদান চেঞ্জ করবে, মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করবে। তাহলে রো তাহলে কী হবে, তাহলে রো হচ্ছে, তাহলে রো চেঞ্জ করবে। তার মানে এক্ষেত্রে রো কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে, মানে পরিবাহীর উপাদান কনস্ট্যান্ট, মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা কনস্ট্যান্ট এবং তাপমাত্রা কনস্ট্যান্ট। সেই জন্য যে তোমাদের রো এর যদি রো বলা যায় যে রো ইকুয়ালস টু হচ্ছে 1.76 × 10⁻⁻6 ওহম সেমি। এটা কার ক্ষেত্রে হয়, এটা হয় তামার ক্ষেত্রে, এটা হয় তামার ক্ষেত্রে। তাহলে তামার ক্ষেত্রে রোধাঙ্ক 1.76 × 10⁻⁻6 এটা হয় কখন, এটা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। মানে রোধাঙ্ক যখন বলে দিবে তখন অবশ্যই তোমাকে তাপমাত্রার কথা বলে দিবে। তার মানে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির মানে পরিবাহীর উপাদানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা স্থির। তাহলে রোধাঙ্কের মানটা এটা। তাহলে তামার রোধাঙ্কের মান 1.76 × 10⁻⁻6 ওহম সেমি, এটা যে হবেই তুমি বলতে পারবে না। তো এই রো এর মানটা 1.76 × 10⁻⁻6 এত ওহম সেমি, এটা ততক্ষণ স্থির যতক্ষণ তাপমাত্রা স্থির রয়েছে। তাপমাত্রা চেঞ্জ করলে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করবে, তাহলে এই দুটা রাশি চেঞ্জ করবে, তাহলে রোধাঙ্ক চেঞ্জ করবে, তাহলে রোধও চেঞ্জ করবে, তাই তো। তার মানে রোধাঙ্ক কত, 1.76 × 10⁻⁻6 ওহম সেমি, এটা কখন, 20 ডিগ্রিতে। তাহলে 20 ডিগ্রিতে কি, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 20 ডিগ্রিতে 20 ডিগ্রি তাপমাত্রা ফিক্সড, তার জন্য তাপমাত্রা 20 ডিগ্রি তাপমাত্রা ফিক্সড, ফলে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা ফিক্সড, তাহলে রো ফিক্সড কত, তার মানটা হবে এটা। তাহলে রোধাঙ্ক নির্ভর করে দুটো বিষয়, এক নাম্বার পরিবাহীর উপাদান মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা আর তাপমাত্রা। এবার যদি বলা যায় এটা আছে একক আয়তনের কপার, এটা বলা আছে একক আয়তনের সোনা, এটা আছে একক আয়তনের লোহা, এটা আছে একক আয়তনের অ্যালুমিনিয়াম। তাহলে এটাও একক আয়তনের পরিবাহী, এটাও একক আয়তন, এটাও একক, এটাও একক, কিন্তু এটা কপার, এটা সোনা, এটা লোহা, এটা অ্যালুমিনিয়াম। তাহলে প্রত্যেকটা উপাদান তো আলাদা, তাহলে প্রত্যেকটা উপাদান আলাদা হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রাতেও তাদের একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা আলাদা হবে। তার মানে কি ওই পরিবাহীর উপাদানের উপর নির্ভর করছে, অবশ্যই করছে, তাই তো। তাহলে R = ρL/A, এর মধ্যে 4টা বিষয় কিন্তু ইনক্লুড করা আছে। যেহেতু রো কি এক্ষেত্রে কনস্ট্যান্ট হিসাবে নেওয়া হয়েছে, তাহলে রো কনস্ট্যান্ট মানে পরিবাহীর উপাদানও কনস্ট্যান্ট আছে আর তাপমাত্রা কনস্ট্যান্ট। তার মানে কি এর মধ্যে 4টাই কিন্তু ইনক্লুড করাই আছে, কিন্তু এগুলো হাইড করা আছে, এগুলো হিডেন করা আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে রোধাঙ্ক কমপ্লিট। রোধাঙ্ক কি, রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে যদি তাহলে দেখো তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, বলেছিলাম না কেন, তাপমাত্রা যদি বেড়ে যায় তবে রোধাঙ্ক কী হবে, বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বেড়ে যাবে, রোধাঙ্ক বাড়লে তার রোধও বেড়ে যাবে। তাহলে রো আর রোধাঙ্ক সমান হবে কখন, যদি বলি একক আয়তন, মানে একক আয়তনের কপার নিলে বা একক আয়তনের সোনা নিলে বা একক আয়তনের লোহা নিলে বা একক আয়তনের অ্যালুমিনিয়াম নিলে তার দুই প্রান্তের রোধ যা হবে সেটাই সেই নির্দিষ্ট পরিবাহীর রোধাঙ্ক। মানে রোধাঙ্ক বলতে কি বোঝায়, একক আয়তনে কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে কি বলবো, ওই পার্টিকুলার পরিবাহীর রোধাঙ্ক। ক্লিয়ার? কেন পার্টিকুলার, কেন পরিবাহী, কারণ পার্টিকুলার, কারণ ওই পার্টিকুলার প্রত্যেকের ক্ষেত্রে
রোটা কনস্ট্যান্ট, মানে রোটা কনস্ট্যান্ট, মানে রো কনস্ট্যান্ট, কিন্তু কার ক্ষেত্রে? নির্দিষ্ট পরিবাহীর উপাদানের ক্ষেত্রে। কেন? কারণ বিভিন্ন কি পরিবাহী উপাদানের একক আয়তনে তার মুক্ত ইলেকট্রন সংখ্যা আলাদা হয়, তাই তো? রো কনস্ট্যান্ট, কিন্তু কার ক্ষেত্রে? বিভিন্ন উপাদানের ক্ষেত্রে। লোহার ক্ষেত্রে রো কনস্ট্যান্ট, তামার ক্ষেত্রে রো কনস্ট্যান্ট। লোহা এবং তামা একই না। কেন? লোহার একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা যা হবে তামার একই হবে না। ফলে রো কনস্ট্যান্ট একটি নির্দিষ্ট পার্টিকুলার উপাদানের জন্য এবং নির্দিষ্ট তাপমাত্রার জন্য। তাহলে রোধাঙ্ক, তাহলে রো মানে রোধাঙ্ক নির্ভর করে দুটো বিষয়, একটা পরিবাহীর উপাদান, একটা তাপমাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে নোট করে দেবে। এবার নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক। এটা খুব ইজি, এই পরিবাহিতাঙ্ক সম্পূর্ণ ইজি, খুব ইজি। এই পরিবাহিতাঙ্ক খুব ইজি, তাই তোমরা বুঝতে পারলে যে যদি রোধাঙ্ক বেড়ে যায় তাহলে রোধও বাড়বে, তাই তো? রোধাঙ্ক বাড়লে রোধ বাড়বে, তাই না? এই যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, যদি রো বেড়ে যায় তাহলে রোধও বেড়ে যাবে, তাই না? তাপমাত্রা বাড়লে রো বেড়ে যাবে, তাহলে রোধও বেড়ে যাবে। এবার নেক্সট তোমাকে জানতে হবে পরিবাহিতাঙ্ক। নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক। দেখো আমরা কি জানি, তুমি ধরো যে এটা একটা পরিবাহী, এই পয়েন্টে বিভব ভি এ, এখানে বিভব ভিবি এবং ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে বিভব পার্থক্য কত হবে? ভি এ মাইনাস ভিবি, এটা কি আমাদের বিভব পার্থক্য। তাহলে ধরো যে এই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই পরিবাহীর রোধ হচ্ছে আর। কি বললাম? এটা একটা পরিবাহী আছে যার এক প্রান্তে পোটেনশিয়াল ভিএ, অন্য পয়েন্টে পোটেনশিয়াল ভিবি এবং ভিএ গ্রেটার দেন ভিবি, তাহলে বিভবের পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তে ভিএ মাইনাস ভিবি বিভব পার্থক্যের জন্য এই পরিবাহী যার রোধ আর, তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো না যে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই ইন্টু আর, ওহমের সূত্রানুসারে। আবার একইভাবে ভিএ মাইনাস ভিবি, আবার আই মানে কি? আই বলতে বোঝায় কিউ বাই টি, আর আবার আর মানে কি? রো এল বাই এ, তাই না? এবং এক্ষেত্রে কি তাপমাত্রা স্থির আছে, তাহলে রো কি হবে? স্থির আছে। আই মানে কিউ বাই টি আর আর মানে রো এল বাই এ। তাহলে এবার এই সমীকরণ থেকেই আমরা পাবো যে কিউ বাই টি ইকুয়ালস টু কত হবে? কিউ বাই টি ইকুয়ালস টু হবে এ ইন্টু ভি এ মাইনাস ভিবি বাই রো ইন্টু এল। এবং এই সমীকরণকেই আমরা লিখব কিউ বাই টি ইকুয়ালস টু 1 বাই রো ইন্টু ভি এ মাইনাস ভিবি ইন্টু এ বাই এল। তাহলে এটা পেলাম কার ক্ষেত্রে? এটা পেলাম আমরা তড়িতের ক্ষেত্রে। এবং তাপ সঞ্চালন চ্যাপ্টার ক্লাস 10-এ তোমাদের আছে, ক্লাস 10-এ আছে, আবার ক্লাস 11-এও আছে। তাপ সঞ্চালন চ্যাপ্টারে তোমরা পড়েছো যে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে দিয়ে যদি তাপ প্রবাহিত করে তবে কিউ বাই টি ইকুয়ালস টু কত হয়? কে ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু এ বাই ডি, তাই না? যে এটা আমরা পাই কার ক্ষেত্রে? এটা আমরা পাই তাপের ক্ষেত্রে। এটা আমরা পাই কার ক্ষেত্রে? তড়িৎ। তার মানে কি এই কিউ বাই টি বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে আধানের ফ্লো। আর এই কিউ বাই টি বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে তাপের ফ্লো। তাহলে এটা মানে কি সময়ের সাপেক্ষে আধানের ফ্লো, এটা সময়ের সাপেক্ষে হিটের ফ্লো। তাহলে এই সময়ের সাপেক্ষে আধানের ফ্লো কেন করে? দুই প্রান্তে বিভবের পার্থক্যের জন্য। আর সময়ের সাপেক্ষে তাপের ফ্লো কেন করে? দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্যের জন্য। তাহলে সময়ের সাপেক্ষে আধানের ফ্লো তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। আবার সময়ের সাপেক্ষে তাপের ফ্লো ওটাও ওই ওয়ালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। সময়ের সাপেক্ষে আধানের ফ্লো তার দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। আর সময়ের সাপেক্ষে তাপের ফ্লো সেই ওয়ালের যে বেধ, মানে ওয়ালটা কতটা মোটা,
ওয়াল কতটা পুরু তার সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে তড়িতের প্রবাহর সঙ্গে তাপের প্রবাহ যদি তুলনা করা যায় তবে আমরা পাবো যে সময়ের সাপেক্ষে আধান ফ্লো, এখানে এটা সময়ের সাপেক্ষে তাপের ফ্লো, তাই তো। তাহলে যদি তুলনা করা যায় তবে দেখো তাহলে কি এর সঙ্গে এ কি সম্পূর্ণ মিলল। এটা নির্ভর করছে বিভব পার্থক্যের জন্য আর এটা নির্ভর করছে তাপমাত্রার পার্থক্যের জন্য। এটাও ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, ডিস্টেন্সের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এটাও সেম, ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক আর যদি বেদ যতটা পুরু মানে কতটা দৈর্ঘ্য তার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাই যদি কম্পেয়ার করে পাওয়া যায় তাহলে বলবো এই কে বলতে কি বোঝায়, তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এই 1/ρ মানে কি তড়িতের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাঙ্ক, তাই তো। তাহলে কম্পেয়ার যদি করা যায়, কেন এই সমীকরণ আর এই সমীকরণ কি সমতুল্য, তাহলে এই কে যদি বুঝায় তাপ পরিবাহিতাঙ্ক তবে তড়িতের সমীকরণে এই 1/ρ বলতে কি বোঝায় তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে এই 1/ρ কে কি বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক, এবং এই তড়িৎ পরিবাহিতাঙ্ককে কি বলা হয় সিগমা, তাই তো। এই তড়িৎ পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে লেখা যায়। তবে সিগমা মানে কি 1/ρ। তার মানে তোমরা বুঝতে পারলে যে আর মানে কি ρ L/A, তাই তো। আর মানে ρ L/A। রো যদি বেড়ে যায় তাহলে রোধ বেড়ে যাবে, এবং রো যদি বেড়ে যায় তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ক কমে যাবে, তাই তো। অবশ্যই যে তড়িৎ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায় যে যত সহজে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তাই যদি রোধাঙ্ক বেড়ে যায়, রোধাঙ্ক বাড়ছে তাহলে রোধ বাড়ছে, তাহলে বাধা বেশি পাবে, তাই তড়িৎ সহজে প্রবাহিত হতে পারবে না, তাহলে পরিবাহিতা বা পরিবাহিতাঙ্কটা কমে যাবে। তাহলে রো এর সঙ্গে সিগমা ব্যস্ত। যদি রো যদি কমে যায়, যদি রোধাঙ্ক কমে গেল, যদি রোধাঙ্ক কমে যায় তাহলে রোধ কমে যাবে, রোধ কমে গেলে বাধা কম পাবে, তাহলে তড়িৎ সহজেই প্রবাহিত হবে। তাহলে ওই পরিবাহী তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ক তাহলে বেশি হয়ে গেল, তাই তো। তাহলে রোধাঙ্কের সঙ্গে কি পরিবাহিতাঙ্ক অবশ্যই ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি বলে এই সিগমা এর একক, যদি কি বলে সিগমা এর একক, তাহলে সিগমা এর একক কি হবে, এখানে করছি সিগমা এর একক, তাহলে কত হবে, তাহলে সিগমা বলতে কি বোঝায়, সিগমা বলতে বোঝায় 1/ρ, মানে 1/ρ। তাহলে রো এর যা একক তার অনন্যকটা কি হবে সিগমার একক। তাহলে রো এর একক কি হবে, যদি বলি ওহম মিটার এসআইতে, তাই তো ওহম মিটার। রোধাঙ্কের একক কি হয় ওহম মিটার, তাহলে 1/ওহম মিটার। তাহলে কি লিখবো ওহম ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। এই ওহম ইনভার্সকে কি বলা হয়, এই ওহম ইনভার্সকে বলা হয় সিমেন্স পার মিটার ইনভার্স বা সিমেন্স ইন্টু মিটার ইনভার্স। আবার এই ওহমকে লেখা যায় এরকম OHM তার ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। আবার এই ওহম ইনভার্স মানে কি ওহমের উল্টা, তাহলে এটাকে লেখা যায় মু ইন্টু মিটার ইনভার্স। তাহলে এই যে সিগমা, এই সিগমার একক তাহলে কতগুলো হলো, এই সিগমার একক তাহলে আমরা কতগুলো বলতে পারবো। তাহলে সিগমা এর একক তাহলে আমরা কতগুলো বলতে পারবো, সিগমা এর একক মানে ওহম ইনভার্স মিটার ইনভার্স বা সিমেন্স পার মিটার বা সিমেন্স মিটার ইনভার্স বা মো মিটার ইনভার্স বা ওহম ইনভার্স মিটার ইনভার্স। তাহলে এটা লিখতে পারি বা এটা বা এটা বা এটা বা এটা। তোমাদের এই সবগুলোই তোমাদেরকে জানতে হবে। তার মানে তাহলে
পরিবাহিতাঙ্ক ইকুয়ালস টু কি 1 বাই রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের যে অনন্য সেটাই পরিবাহিতাঙ্ক। তাহলে রোধাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহিতাঙ্ক কি ঠিক সেই সব বিষয়ের উপরই নির্ভর করে, বাট বিপরীতধর্মী, তাই তো। রোধাঙ্ক যে যে বিষয়ে কমে, তাই তো, তাই রোধাঙ্ক যে যে বিষয়ে কমে, সিগমা কি সে সে বিষয়ে বেড়ে যায়। তাই রোধাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহিতাঙ্ক ঠিক সেই সেই বিষয়ের উপরই বিপরীত ধর্মী হিসাবে বা বিপরীত ধর্মীভাবে নির্ভর করে। তাহলে বুঝতে পারলে? ক্লিয়ার? এবং এই যে 1/r, এই 1/r-কে কি বলা হয়? এই 1/r রাশিকে বলা হয় পরিবাহিতা। এই 1/r এই রাশিকে কি বলা হয়? পরিবাহিতা, যেটা তোমাদের ওহমের সূত্র পড়ার সময় বলে দিয়েছিলাম যে 1/r বলতে কি বোঝায়? পরিবাহিতা। ক্লিয়ার? এবার একটা ছোট্ট আছে জিনিস, তাকে বলে শর্ট সার্কিট। এবার একটা ছোট্ট জিনিস, তাকে বলে শর্ট সার্কিট। যে শর্ট সার্কিট, যে তোমরা 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 শুনবে যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখায় যে কোনো জায়গাতে আগুন লেগে গেলেই বিভিন্ন দমকল বাহিনী বা পুলিশ কর্মী বা ওই যারা অথরিটি, যারা কর্তৃপক্ষ, তারা একটাই প্রাথমিক ধারণা নেয় যে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। যে শর্ট সার্কিট বলতে কি বোঝায়? শর্ট সার্কিট, শর্ট সার্কিট, যে শর্ট সার্কিট বলতে বোঝায়, ধরো যে এটা একটা আছে ব্যাটারি, ব্যাটারির এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এই ব্যাটারির এই প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্তকে যদি একসঙ্গে যুক্ত করে দাও, তবে যুক্ত করে দিলে যে তোমরা বর্তনী পাবে, এই যে বর্তনী, একেই বলা হয় শর্ট সার্কিট। যে কোনো তড়িৎ কোষের দুটি বিপরীত তড়িৎদ্বারকে একটি রোধহীন তার দিয়ে যুক্ত করলে যে বর্তনী পাওয়া যায় তাকেই বলে শর্ট সার্কিট। কি বললাম? যে কোনো তড়িৎ কোষের দুটি বিপরীত তড়িৎদ্বারকে রোধহীন বা খুব কম রোধযুক্ত বা প্রায় রোধহীন বা খুব কম রোধযুক্ত তার দিয়ে যুক্ত করলে যে বর্তনী পাই তাকেই বলে শর্ট সার্কিট। এবং যেহেতু এই তার খুব ছোট, তাহলে যেহেতু তারের লেন্থ খুব ছোট, তাহলে কি তার মধ্যে রোধ খুব কম। রোধ যদি খুব কম হয় তবে এই সার্কিটের মধ্যে দিয়ে রোধ কম, তাহলে রোধ কম মানে কি কারেন্ট অনেক বেশি। তাহলে শর্ট সার্কিটের ফলে, শর্ট সার্কিট বলতে কি বোঝায়? প্লাস এবং মাইনাসকে শুধুমাত্র একটা ছোট তার দিয়ে, যার রোধ খুবই কম, শুধু যুক্ত করে দেওয়া। তাহলে রোধ খুব কম, তাহলে ওর মধ্যে এত বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করবে, ফলে এর মধ্যে তাপ শক্তি উৎপন্ন হবে। কি করে? জুলের সূত্র, যে H=I²RT। তোমরা এটা পড়বে। তার মানে H এর সঙ্গে I² কি সমানুপাতিক। তাহলে যদি যুক্ত করে দেওয়া হয় তবে রোধ খুব কম, তাহলে কারেন্ট অনেক বেশি। তাহলে কারেন্ট এত বেশি পরিমাণে ফ্লো করবে এবং কিছু সময় ধরে ফ্লো করার পর ওর মধ্যে এত হিট বা এত তাপ উৎপন্ন হবে, ফলে ওই টোটাল সার্কিটটা আগুন ধরে যাবে। তাই তোমাদের বলে না যে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে গেছে, তাহলে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে কি প্লাস আর মাইনাস খুব কম রোধযুক্ত হয়ে ওরা কানেক্ট হয়ে যায়। তাহলে কারেন্ট এত বেশি ফ্লো করে, তাহলে বেশি তাপ উৎপন্ন হয়, তাহলে বেশি তাপ উৎপন্ন হওয়ার জন্য সেক্ষেত্রে আগুন ধরে যায়। তাহলে শর্ট সার্কিট বলতে কি বোঝায়? যে কোনো তড়িৎ কোষের দুটি বিপরীত তড়িৎদ্বারকে ছোট এবং কম রোধ বিশিষ্ট তার দিয়ে যুক্ত করলে যে বর্তনী পাওয়া যায় তাকেই বলে শর্ট সার্কিট বা হস্র বর্তনী। তাহলে তোমরা আজকে কী বললে? তোমরা আজকে পড়লে রোধাঙ্ক কী, পরিবাহিতাঙ্ক কী এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি তোমাদের দেখে মনে হতে পারে এটা খুব কম, খুব অল্প থিওরি বা হয়তো অল্প কনসেপ্ট বা সহজ, কিন্তু অ্যাকচুয়ালি ওর গভীরটা কিন্তু বা ওর যে গভীরতা বা অ্যাকচুয়ালি ওর মধ্যে যে কনসেপ্ট, সেটা কিন্তু খুব বেশি জরুরি। কেন এরকম তোমরা করতে পারবে, কিন্তু মেন কনসেপ্টটাকে তোমাদের ডেভেলপ করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা বাড়িতে মন দিয়ে পড়ো
এবং অসুবিধা হলে ক্লাসগুলো বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, খাতার মধ্যে নোট করো, খাতার মধ্যে লেখো এবং বই পড়ো। বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়ো এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ।